লাতিন আমেরিকার বিভিন্ন দেশ যখন স্পেনের শাসন থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তখন যুক্তরাষ্ট্র সরকারিভাবে বলেছিল যে তারা নিরপেক্ষ থাকবে। কিন্তু গোপনে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার স্বাধীনতাকামী রাষ্ট্রগুলোকে যথেষ্ট সহযোগিতা করেছে অর্থ এবং অস্ত্র দিয়ে। ফলে 1821 সালে ম্যানুয়েল তোরেসের হাত ধরে গঠিত হয় নতুন রাষ্ট্র গ্রান কলম্বিয়া, যার অন্তর্ভুক্ত ছিল আজকের পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, উত্তর পেরু, ভেনেজুয়েলা, পশ্চিম গায়ানা ও উত্তর পশ্চিম ব্রাজিল। এই গ্রান কলম্বিয়াকে প্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ব্রাজিল, এবং যুক্তরাষ্ট্র ছিল দ্বিতীয় দেশ যারা কোনো স্বাধীন লাতিন আমেরিকান রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর 1822 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একজন কূটনৈতিক প্রতিনিধি পাঠায় গ্রান কলম্বিয়ায়। এটি তখন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের সূচনা করে। 1823 সালে যুক্তরাষ্ট্র ও গ্রান কলম্বিয়ার মধ্যে অ্যান্ডারসন-গুয়াল চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের সাথে লাতিন আমেরিকান দেশের সাথে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে দুই দেশ বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে একে অপরকে বিশেষ সুবিধা দেওয়ার অঙ্গীকার করে। 1830 সালে গ্রান কলম্বিয়া ভেঙে গেলে ইকুয়েডর ও ভেনেজুয়েলা আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে ইকুয়েডর ও ভেনেজুয়েলার সরকারের সম্পর্ক নষ্ট হয়নি। যুক্তরাষ্ট্র আগের মতোই এই নতুন রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সংক্ষেপে বলা যায়, যুক্তরাষ্ট্র প্রথম থেকেই লাতিন আমেরিকার স্বাধীন রাষ্ট্রগুলোর প্রতি সমর্থনমূলক ও কূটনৈতিকভাবে সুসম্পর্ক বজায় রেখে আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকের যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা বিরোধ কেন এবং কিভাবে? 1902 থেকে 1903 সালে ভেনেজুয়েলা একটি বড় সংকটের মুখোমুখি হয়। দেশটির প্রেসিডেন্ট সিপ্রিয়ান কাস্ত্রো ব্রিটেন, জার্মানি ও ইতালির কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের অর্থ এবং ভেনেজুয়েলার গৃহযুদ্ধের সময় ইউরোপীয় নাগরিকদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন। ফলে ব্রিটেন, জার্মানি এবং ইতালি কয়েক মাস ধরে ভেনেজুয়েলার সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। প্রেসিডেন্ট কাস্ত্রোর ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের মনরো ডক্ট্রিন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউরোপীয় শক্তিগুলোকে লাতিন আমেরিকায় সামরিক হস্তক্ষেপ করতে দেবে না। কিন্তু সেই সময় যুক্তরাষ্ট্র মনরো ডক্ট্রিনকে ঠিক এইভাবে ব্যাখ্যা করেছিল যে ইউরোপ যদি লাতিন আমেরিকার কোনো ভূখণ্ড দখল করতে আসে, কেবল তখনই তারা বাধা দেবে। কোনো সামরিক চাপ বা নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট জার্মানির ভূমিকা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। তার আশঙ্কা ছিল, জার্মানি হয়তো এই সংকটকে কাজে লাগিয়ে ভেনেজুয়েলায় স্থায়ী প্রভাব বিস্তার করতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্রের চাপ এবং ব্রিটিশ ও মার্কিন গণমাধ্যমের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে শেষ পর্যন্ত ব্রিটেন, জার্মানি, ইতালি ও ভেনেজুয়েলা একটি সমঝোতায় রাজি হয়। 1904 সালের জানুয়ারিতে মার্কিন কূটনৈতিক হারবার্ট ওটকালবাউয়েন ভেনেজুয়েলায় ফিরে এসে দেখেন পরিস্থিতি আগের চেয়ে বেশ শান্ত। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন প্রেসিডেন্ট কাস্ত্রোর সরকার ব্রিটেন, জার্মান ও ইতালির সাথে সমঝোতা চুক্তিগুলো বাস্তবায়নে দেরি করতে থাকে। এতে বাউয়েন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কাস্ত্রো সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন, যার ফলে 1908 সালে সৃষ্টি হয় ডাচ ভেনেজুয়েলা সংকট। এবং 1948 সালে ভেনেজুয়েলায় সংগঠিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক মার্কোস পেরেজ হিমেনেজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট রোমুলু গালগোসকে ক্ষমতা থেকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তার শাসনামলে ভেনেজুয়েলা অর্থনৈতিকভাবে বেশ এগিয়ে যায়। এর পেছনে ছিল বিদেশি বিনিয়োগ, বিশেষ করে মার্কিন তেল কোম্পানিগুলোর ব্যাপক অংশগ্রহণ। পেরেজ হিমেনেজ সরকার যুক্তরাষ্ট্রের সমর্থন পায় এবং তার সরকার মার্কিন তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ ব্যাপকভাবে শোষণের সুযোগ করে দেয়। ফলে মোবিল ও এক্সনের মতো কোম্পানির মোট আয়ের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি পেরেজ হিমেনেজের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়। এই ঘনিষ্ঠ সম্পর্কের স্বীকৃতি হিসেবে 1954 সালে যুক্তরাষ্ট্র পেরেজ হিমেনেজকে লিজিয়ন অব মেরিট সম্মানে ভূষিত করে। পেরেজ হিমেনেজের শাসনকালে ভেনেজুয়েলার কুখ্যাত গোপন পুলিশ বাহিনী ছিল সেগুরিদাদ নাসিওনাল, যার প্রধান ছিল পেদ্রো এস্ত্রাদা। হাজার হাজার মানুষকে নির্যাতন করে এবং বহু মানুষকে গুম করে ফেলে। এই নির্যাতন চালানো হতো রাজধানী কারাকাসে অবস্থিত তাদের সদর দপ্তরে এবং ওরিনোকো নদীর জঙ্গলে গুশিয়ানা দ্বীপে অবস্থিত বন্দি শিবিরে। 1958 সালের ভেনেজুয়েলা অভ্যুত্থানের পর 23 জানুয়ারি পেরেজ হিমেনেজ ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। সেগুরিদাদ নাসিওনালের সদর দপ্তরের বেসমেন্ট থেকে 400-রও বেশি বন্দীকে উদ্ধার করা হয়। এই ঘটনা তার শাসনামলের দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ বাস্তবতা স্পষ্ট করে তোলে।
2000 সালে ভেনেজুয়েলায় বর্গাস প্রদেশে দেখা দেয় ভয়াবহ বন্যা আর ভূমিধস। প্রাণ হারায় কয়েক হাজার মানুষ এবং ধ্বংস হয় হাজার হাজার বাড়িঘর। এই ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে যাওয়া মানুষকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ দল পাঠায়। এই দলটির নেতৃত্ব দেন নিউ মেক্সিকো রাজ্যের সিনেটর জোসেফ স্কারারো। তার মেডিকেল টিম ত্রাণ সামগ্রী, পানি পরিশোধন ইউনিট এবং ঘুমানোর জন্য সরঞ্জাম নিয়ে আসে। তৎকালীন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট ছিলেন হুগো চ্যাভেজ। বিপর্যস্ত জনগণের সহযোগিতার জন্য কেউ তাকে সাহায্যের প্রস্তাব করলে তিনি তা গ্রহণ করতেন। যুক্তরাষ্ট্র সেই সুযোগে দুদিনের মধ্যে হেলিকপ্টার ও জাহাজ পাঠায়, যার মধ্যে ছিল ইউএসএস টর্টুগা জাহাজ, যেখানে ছিল অসংখ্য সেনা, 450 মার্কিন মেরিন এবং নৌ প্রকৌশলী। কিন্তু হুগো চ্যাভেজ ষড়যন্ত্রের আগাম বার্তা বুঝতে পেরে যুক্তরাষ্ট্রের এই সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেন। হুগো চ্যাভেজ মনে করলেন এই মুহূর্তে দেশের বিপর্যয় মোকাবিলার চেয়ে সার্বভৌমত্ব টিকিয়ে রাখাই যুক্তিযুক্ত কাজ। তাই ইউএসএস টর্টুগা জাহাজ পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে যায়। ফলে হুগো চ্যাভেজ সরকারের প্রতি শুরু হয় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অসন্তোষ। এছাড়া 1999 সালে হুগো চ্যাভেজ ভেনেজুয়েলায় ক্ষমতায় আসার পর থেকে তার রাজনৈতিক আদর্শ ও জ্বালানি তেলের নীতির পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের সাথে বিবাদের সূত্রপাত হয়। হুগো চ্যাভেজ ছিলেন কট্টর সমাজতান্ত্রিক এবং মার্কিন সাম্রাজ্যবাদের ঘোর বিরোধী। তিনি ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আধিপত্য রুখতে বলিভারিয়ান বিপ্লব শুরু করেন। তিনি কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করে তোলেন, যা যুক্তরাষ্ট্রকে চরমভাবে ক্ষুব্ধ করে। হুগো চ্যাভেজ ক্ষমতায় এসে তেল শিল্পের ওপর মার্কিন কোম্পানিগুলোর আধিপত্য খর্ব করেন এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। তিনি তেলের মুনাফা দিয়ে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ শুরু করেন, যা মার্কিন কর্পোরেট স্বার্থের পরিপন্থী ছিল। 2002 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর চ্যাভেজকে 2 দিনের জন্য ক্ষমতাচ্যুত করা হয়। তিনি অভিযোগ করেন যে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এই অভ্যুত্থানের পেছনে অর্থ ও পরিকল্পনা দিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে। কিন্তু চ্যাভেজ এরপর থেকে যুক্তরাষ্ট্রকে চিরশত্রু হিসেবেই দেখতে শুরু করেন। চ্যাভেজ কেবল নিজের দেশেই মার্কিন বিরোধী ছিল না, বরং তিনি আন্তর্জাতিকভাবে ইরান, রাশিয়া এবং লিবিয়ার মতো দেশগুলোর সাথে শক্তিশালী জোট গড়ে তোলেন। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ W. বুশকে শয়তান বলে সম্বোধন করেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম তিক্ততা তৈরি হয়। তাই যুক্তরাষ্ট্র প্রায়ই চ্যাভেজ সরকারের বিরুদ্ধে মাদক চোরাচালানের সহায়তা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনত। অন্যদিকে চ্যাভেজ এটাকে তার সরকারকে অস্থিতিশীল করার একটি হাতিয়ার হিসেবেই গণ্য করতেন। আর যুক্তরাষ্ট্র মনে করত চ্যাভেজ পুরো ল্যাটিন আমেরিকায় গণতন্ত্র বিরোধী এবং আমেরিকা বিরোধী ভাবধারা ছড়াচ্ছেন। এই পারস্পরিক অবিশ্বাসের জের ধরে 2013 সালে চ্যাভেজের মৃত্যু পর্যন্ত দুই দেশের সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। হুগো চ্যাভেজের মৃত্যুর পর পুনরায় নির্বাচনে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন তার দলেরই ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা নিকোলাস মাদুরো। 2013 সালের 1 অক্টোবর নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার নির্বাচন বানচালের অভিযোগে 3 জন মার্কিন কূটনীতিককে দেশ ছাড়তে নির্দেশ দেয়। এর জবাবে যুক্তরাষ্ট্র 3 জন ভেনেজুয়েলান কূটনীতিককে বহিষ্কার করে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়। এই চরম রাজনৈতিক উত্তেজনার মাঝেও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 2014 সালে ভেনেজুয়েলার 62% জনগণ যুক্তরাষ্ট্রকে ইতিবাচকভাবেই দেখছিল। এটি প্রমাণ করে যে ভেনেজুয়েলায় সরকারিভাবে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান থাকলেও সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি ছিল নিকোলাস মাদুরোর সরকার বিরোধী। 2014 সালের 16 ফেব্রুয়ারি ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় প্রেসিডেন্ট মাদুরো আবারও 3 জন মার্কিন কনসুলার কর্মকর্তাকে দেশ ছাড়তে বলেন। তিনি অভিযোগ করেন তারা সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত এবং বিরোধী আন্দোলনকে সহায়তা করছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকে দেয়া কিছু বিবৃতিকে মাদুরো অগ্রহণযোগ্য ও অশোভন বলে বক্তব্য দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি বিশ্বের কারো কাছ থেকে নির্দেশ নেই না। এই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র আবারও 3 জন ভেনেজুয়েলান কূটনীতিককে বহিষ্কার করেন। পরবর্তী সময় 2015 সালের 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার কিছু বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক দুর্নীতি। এরপর 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা সরকারের মালিকানাধীন তেল কোম্পানি CITGO 2017 সালের 20 জানুয়ারি অনুষ্ঠিত ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য $5 লাখ অনুদান দেয়। এই বিষয়টি বেশ বিতর্ক তৈরি করে, কারণ CITGO একটি ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত কোম্পানি। অন্যদিকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ক তখন চরম উত্তেজনাপূর্ণ। তাই অনেকে মনে করেন এই অনুদান ছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নত করার একটি কূটনৈতিক পদক্ষেপ।
2017 সালের 20 এপ্রিল মাদুরো সরকার ভেনেজুয়েলার জুলিয়া প্রদেশে অবস্থিত জেনারেল মোটরসের একটি গাড়ি উৎপাদনকারী কারখানা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর ফলে জেনারেল মোটরস কারখানাটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বহু শ্রমিক চাকরি হারায়, এমনকি ভেনেজুয়েলায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও অনাস্থা তৈরি হয়। এই পদক্ষেপটি মাদুরো সরকারের সেই সময়কার রাষ্ট্রীয় নীতির অংশ ছিল, যেখানে তারা বিদেশি কোম্পানির সম্পদ রাষ্ট্রীয় দখলে নেওয়ার পথেই এগোচ্ছিল। 2017 সালের 11 আগস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এই স্বৈরশাসন এবং দেশটির অভ্যন্তরে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে প্রয়োজন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ এটি সরাসরি একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ইঙ্গিত। ট্রাম্পের বক্তব্যের পরপরই ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো কড়া ভাষায় জবাব দেন। তিনি বলেন, ট্রাম্পের এই বক্তব্য চরম উগ্রতার প্রকাশ। এটি একটি উন্মাদ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। তার মতে এটি ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি যুদ্ধকেন্দ্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। ভেনেজুয়েলার পঞ্চম গণপরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা আরও আক্রমণাত্মক ভাষায় বলেন, যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালায় তাহলে বন্দুক নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে যাবে। মিস্টার ট্রাম্প, আমরা এসে হোয়াইট হাউস দখল করব। এই বক্তব্যটি মূলত ছিল একটি প্রতীকী ও চরম প্রতিরোধমূলক হুমকি, যা দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। এই সকল রাজনৈতিক উত্তেজনার মাঝেও পিউ রিসার্চ সেন্টার এর 2017 সালের জরিপে দেখা যায় 47% ভেনেজুয়েলাবাসী যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলে, বাকি 35% মানুষ মাদুরো সরকারের পক্ষে। এতে দেখা যায় সরকারিভাবে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান থাকলেও সাধারণ জনগণের একটি বড় অংশ তখনও যুক্তরাষ্ট্রকে পুরোপুরি শত্রু হিসেবে দেখেনি। 2019 সালের 23 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হুয়ান উইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এর জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এর ফলে আবারও দুই দেশের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। মাদুরো ভেনেজুয়েলায় থাকা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলেন এবং যুক্তরাষ্ট্রে থাকা ভেনেজুয়েলার দূতাবাস ও কনসুলেট বন্ধ করে দেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায় তারা মাদুরোর সরকারকে নয়, উইদোর অন্তর্বর্তী সরকারকেই বৈধ মনে করে। শেষ পর্যন্ত মার্চ 2019-এ সব মার্কিন কূটনীতিক ভেনেজুয়েলা ত্যাগ করে এবং যুক্তরাষ্ট্র কলম্বিয়ার বোগোতায় একটি অস্থায়ী কূটনৈতিক দপ্তর খোলে। এই সময় ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেন এবং ভেনেজুয়েলার সেনাবাহিনীকে মাদুরোর সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান, যদিও বিষয়টি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এবং কংগ্রেস সমর্থন করেনি। অক্টোবর 2019-এ জাতিসংঘ মানবাধিকার পরিষদে ভেনেজুয়েলার সদস্যপদ নিয়ে যুক্তরাষ্ট্র তীব্র আপত্তি তোলে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে মাদুরো সরকার ভেনেজুয়েলায় খাবার ও চিকিৎসার বিনিময়ে জনগণের ভোট নিয়ন্ত্রণ করছে। 2020 সালে যুক্তরাষ্ট্র চাপ আরও বাড়ায়। মাদুরোর বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয় এবং তাকে ধরিয়ে দিতে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়। পাল্টা জবাবে মাদুরো ট্রাম্পকে কটাক্ষ করেন। একই সাথে মাদুরো সরকার বিরোধী নেতা উইদোর বিরুদ্ধে গণঅভ্যুত্থান ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন। মার্চ-এপ্রিল 2020-এ যুক্তরাষ্ট্র জানায় মাদুরো যদি নিজেকে বাদ দিয়ে ভেনেজুয়েলায় অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করেন তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। সবশেষে মে 2020-এ মাদুরো সরকার ভেনেজুয়েলায় অনুপ্রবেশ অভিযানে 2 জন সাবেক মার্কিন বিশেষ বাহিনীর সদস্যকে গ্রেপ্তার করে, যারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে দাবি করে মাদুরো সরকার। 2021 সালের 19 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শেষ পূর্ণ দিনে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 1,45,000 ভেনেজুয়েলার নাগরিককে 18 মাসের জন্য ডিপোর্টেশন থেকে সুরক্ষা দেন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালের মার্চে এই ভেনেজুয়েলান অভিবাসীদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাড়িয়ে দেন। ফলে 2022 সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। মেক্সিকো সিটিতে মাদুরো সরকার ও যুক্তরাষ্ট্র সমর্থিত ভেনেজুয়েলান বিরোধী সরকারের মধ্যে আলোচনার জন্য বৈঠক করা হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল এই আলোচনার মাধ্যমে ভেনেজুয়েলার 2024 সালের নির্বাচনের আগে মাদুরোকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ দেয়া। 2023 সালের অক্টোবরে বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেন। কারণ ছিল মাদুরো সরকার ও বিরোধী দলের মধ্যে হওয়া নির্বাচনী চুক্তি, যেখানে ছিল 2024 নির্বাচনে সবার জন্য মিডিয়ায় সমান সুযোগ, নিরাপদ রাজনৈতিক পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক আমন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়ার মতো বেশ কিছু শর্ত।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডা একে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানায়। তবে ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সতর্ক করে দেয়, রাজনৈতিক বন্দী ও আটক মার্কিন নাগরিকদের মুক্তিতে অগ্রগতি না হলে নিষেধাজ্ঞার শিথিলতা স্থগিত করা হবে। 2025 সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কঠোর অভিবাসন নীতির কারণে বহু ভেনেজুয়েলান অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফেরত যেতে শুরু করে। মার্চে যুক্তরাষ্ট্র প্রায় 200 জন সন্দেহভাজন ভেনেজুয়েলান গ্যাং সদস্যকে এল সালভাদোরে পাঠায়। এই পদক্ষেপ মানবাধিকার সংগঠন ও ভেনেজুয়েলার তীব্র সমালোচনার মুখে পড়ে। জুলাই 2025-এ এক বন্দি বিনিময়ের অংশ হিসেবে ট্রাম্প এমন একজন ব্যক্তির মুক্তি নিশ্চিত করেন যিনি স্পেনে 3 খুনের দায়ে দণ্ডিত ছিলেন, যেটা আরও বড় বিতর্ক সৃষ্টি করে। 2025 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কার্টেল অব দ্য স্যান্সকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং মাদুরোকে এর নেতা বলে অভিযোগ তোলে। আগস্টে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারের পুরস্কার অঙ্ক বাড়িয়ে $50 মিলিয়ন ঘোষণা করে এবং 2025 সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্র অপারেশন সাউদার্ন স্পিয়ার পরিচালনার জন্য ক্যারিবিয়ান অঞ্চলে বড় সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করে। মাদক পাচার অভিযোগে নৌকায় ও পরে স্থল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ডিসেম্বর 2025 পর্যন্ত অন্তত 115 জন নিহত হয়। ভেনেজুয়েলা ও কলম্বিয়া যুক্তরাষ্ট্রকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত করে। আর সবশেষ 3 জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যায়, যার মাধ্যমে বহু বছরের এই সংঘাত এক নাটকীয় মোড় নেয়। ঘটনার শুরু হয় 2 জানুয়ারি 2026 ভোররাতে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিচার বিভাগ যৌথভাবে ভেনেজুয়েলায় একটি বড় সামরিক অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভ। স্থানীয় সময় রাত প্রায় 2টা। ভেনেজুয়েলার উত্তরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। অভিযানে 150টিরও বেশি মার্কিন সামরিক বিমান অংশ নেয়। উত্তর ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলা চালানো হয়। একই সাথে মার্কিন বাহিনী কারাকাসে নেমে ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াস ফ্লোরেসকে আটক করে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ঘটনাকে সরাসরি অপহরণ বলে আখ্যা দেন। ভেনেজুয়েলার সরকারের দাবি, এই ঘটনায় 80 জনের বেশি নিহত হয়। কিউবা সরকার জানায় নিহতদের মধ্যে 32 জন কিউবার সামরিক ও গোয়েন্দা সদস্য। আর এই ঘটনায় বিশ্বজুড়ে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কিছু ভেনেজুয়েলান প্রবাসী আনন্দ ও উৎসব উদযাপন করে, আবার অনেক জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ ও প্রতিবাদ। গ্রেপ্তারের পর মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘোষণা দেন, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে নার্কো সন্ত্রাসবাদ সহ একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে। 5 জানুয়ারি 2026 ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরো ও ফ্লোরেস সব অভিযোগ অস্বীকার করেন। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ট্রাম্পের এই অভিযানের নিন্দা করলেও ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন দাবি করেন এটি ছিল একটি আইনগত অভিযান। একই সাথে ট্রাম্প দাবি করেন মাদুরো তার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রই চালাবে। কিন্তু বাস্তবে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় কাঠামোই বহাল থাকে এবং 5 জানুয়ারি 2026 ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।